ভাগ্যের রেখা সত্যিই কি আমাদের জীবনের ভবিষ্যৎ বলে দিতে পারে, নাকি এগুলো কেবলমাত্রই একটা ব্যবসায়িক চাল যেখানে মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে মানুষ গড়ে তোলে রত্ন পাথরের ব্যবসার সাম্রাজ্য? শহরে একের পর এক খুন হচ্ছে নামকরা জ্যোতিষী আর রত্ন পাথর ব্যবসায়ীরা, আর প্রতিটি খুনের পরই দেখা যাচ্ছে একটা দাগ। ভিকটিমের হাতের আয়ু রেখা কেটে দিচ্ছে এক অজানা সিরিয়াল কিলার। সবার মুখে একই কথা, 2 বছর আগের সেই ভয়ঙ্কর খুনি কি আবার ফিরে এলো? কিন্তু এবার তার লক্ষ্য শুধু মানুষ না, পুরো ভণ্ডামির এক সাম্রাজ্য। আয়ু রেখা এক সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে ভাগ্যের রেখা মিশে গেছে মৃত্যুর ছায়ায়। চলুন আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব সেই সিনেমাটা, রহস্যময় এবং টুইস্টে ভরা সিনেমা আয়ু রেখা। বিখ্যাত জ্যোতিষী এবং রত্ন ব্যবসায়ী রূপক শাস্ত্রী তার ব্যক্তিগত স্টুডিওতে বসে লাইভ করছিলেন। মানুষের বিভিন্ন সমস্যায় তিনি বিভিন্ন পাথর প্রেসক্রাইব করতেন, আর ভাগ্য গণনা করা, পাথর বিক্রয় আর কাউন্সেলিং করে উপার্জন করেছেন তিনি প্রচুর। কিন্তু তার লাইভের মাঝখানে হঠাৎ করে কালো পোশাক পরিহিত কেউ একজন প্রবেশ করে এবং পেছন থেকে গলা কেটে তাকে হত্যা করে। যাবার সময় জ্যোতিষীর আয়ু রেখা বিভৎসভাবে কেটে দিয়ে যায় হত্যাকারী, আর এই সব কিছু মানুষ দেখতে পায় লাইভে। মুহূর্তেই এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পুলিশ অফিসার প্রিয়াঙ্কা রয় ছিলেন এই কেসের দায়িত্বে। কিছুদিন আগে শ্রীকান্ত নামের একজন জ্যোতিষীর লাশ নিজ ঘরে আগুনে পোড়া অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ মর্গে পরীক্ষা করে দেখতে পায় সেই লাশেরও আয়ু রেখা কাটা ছিল হাতে। ঠিক একইভাবে 2 বছর আগে অসংখ্য রত্ন ব্যবসায়ীদের হত্যা করা হয়েছিল, অর্থাৎ হত্যা করে তাদের হাতের আয়ু রেখা কেটে ফেলা হতো। পুলিশ কমিশনার ধরে নিয়েছে কোনো বিশেষ কারণে আবারও সক্রিয় হয়েছে সেই 2 বছর আগের পুরনো সিরিয়াল কিলার। 2 বছর আগে এই কেসটার তদন্ত কর্মকর্তা ছিলেন অফিসার পরিতোষ সেন। তখন কিলার হত্যা করত শুধুমাত্র রত্ন ব্যবসায়ীদের, অর্থাৎ যারা মানুষের কাছে ভাগ্য পরিবর্তনের কথা বলে বিভিন্ন রত্ন দেওয়া আংটি বিক্রি করত। পাথরের ব্যবসায় অর্থ লগ্নি করা নায়ক জয়েশ কুমারকে মারতে গেলে সেই সিরিয়াল কিলারকে প্রায় ধরে ফেলেছিল পরিতোষ। অনেক দূর ধাওয়া করার পর এক পর্যায়ে পরিতোষ খুনির চেহারার অংশ বিশেষও দেখে ফেলেছিল, কিন্তু খুনি তার পায়ে ছুরি বিধিয়ে পালিয়ে যায়। তবে পালানোর আগে পরিতোষ তার পায়ে গুলি করতে সক্ষম হয়। পরিতোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তার স্ত্রী কন্যা সরকারি গাড়িতে করে হাসপাতালে আসছিল। সে সময় এক সড়ক দুর্ঘটনায় পরিতোষের স্ত্রী এবং কন্যা নিহত হন। পরিতোষ এরপর থেকেই প্রচণ্ড শোকে চাকরি ছেড়ে দিয়ে ধর্মকর্মে মনোনিবেশ করে। তবে সম্ভবত পায়ে গুলি লাগার কারণে এই 2 বছর সেই সিরিয়াল কিলারকে আর দেখা যায়নি। পরিতোষ এরপর থেকে জাগতিক সবকিছু বাদ দিয়ে একটা আশ্রমে গিয়ে পড়ে থাকে। পুলিশ কমিশনার প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসে সেই আশ্রমে। তাদের কাছ থেকে পরিতোষ জানতে পারে সেই আয়ু রেখা সিরিয়াল কিলার আবার ফিরে এসেছে। পরিতোষ ভেবেছিল তার খাওয়া গুলিতে হয়তো সেই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিন্তু কিলার আবারও ফিরে এসেছে জানতে পারার পর সে রাজি হয় আবারও পুলিশে ফিরে এসে এই কেসের দায়িত্ব নেওয়ার জন্য। পরিতোষকে পুলিশ আবার রিইনস্টেট করে। সংবাদ সম্মেলন শেষে তারা যায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। মূলত সেদিন পুলিশ বাহিনীর একটা বিশেষ দিবস ছিল। সেই উপলক্ষে হওয়া একটা কুইজ কন্টেস্টে বিজয়ী হয় ভাস্কর নামের একটি ছেলে। ছেলেটি মূলত পুলিশে পার্ট টাইম ড্রাইভার হিসাবে কাজ করে, অর্থাৎ কোনো ড্রাইভার অসুস্থ হলে বা ছুটিতে গেলে সে গাড়ি চালায়। পরিতোষ 2 বছর পর তার ড্রাইভার মাধবের সঙ্গে গাড়িতে চড়ে। যেদিন তার স্ত্রী সন্তান অ্যাক্সিডেন্ট করেছিল সেদিন এই মাধবই গাড়ি চালাচ্ছিল। যদিও পরিতোষ মাধবকে কোনো দোষ দেয়নি। অ্যাক্সিডেন্টে মাধবও বেশ আহত হয়েছিল। পরিতোষ থানায় আসে তার অফিসে। প্রিয়াঙ্কা কেসের ফাইলগুলো তার কাছে আনলে সে সব কাগজ এলোমেলো করে মেঝেতে ফেলে দেয়। মূলত এটা ছিল পরিতোষের নিজস্ব একটা স্টাইল। সাধারণত কেসের ডকুমেন্টগুলো যখন সাজিয়ে রাখা হয় তখন অনেক কিছুই চোখের দেখায় মিস হয়ে যায়। তাই পরিতোষ সবসময় কেসের ফাইলগুলো বা ছবিগুলোকে হাওয়ায় উড়িয়ে ফেলে দেয়, যাতে সেগুলো আবার গুছিয়ে রাখার সময় ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো চোখে ধরা পড়ে। 2 বছর গ্যাপ দিয়ে এই আয়ুরেখা সিরিয়াল কিলার 17 দিন আগে হত্যা করেছিল শ্রীকান্ত নামের এক জ্যোতিষীকে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে শ্রীকান্তকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তারপর তার আয়ু রেখা কেটে দেয় খুনি। সবশেষে বাড়ির গ্যাসের চুলা লিক করে আগুন ধরিয়ে পুরো ঘটনাকে একটা দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করে। শ্রীকান্তের পরে সেই খুনি হত্যা করে রূপক শাস্ত্রীকে, ওই যে লাইভ করা অবস্থায় যাকে হত্যা করা হয়েছিল তিনি।
রূপক শাস্ত্রীর মোবাইল চেক করে দেখা যায় হত্যাকাণ্ডের 1 ঘন্টা আগে তার বাড়িতে একটা পিৎজা ডেলিভারি ম্যান এসে খাবার ডেলিভারি দিয়েছিল। এমন হতে পারে যে সেই ডেলিভারি ম্যানই কালো রেইনকোট পরে এসেছিল। পিৎজা দেওয়ার পর সে হয়তো পানি খেতে চায়, সে সময় রূপক পানি আনতে গেলে সেই ছদ্মবেশী ডেলিভারি বয় লুকিয়ে ঢুকে পড়ে ঘরে, আর পরে লাইভ শুরু করলে তাকে হত্যা করে। তবে এই সবই পরিতোষের ধারণা, এর সপক্ষে তার কাছে কোনো প্রমাণ নেই। এই ব্যাপারটা নিয়ে তারা ফার্দার ইনভেস্টিগেট করার সিদ্ধান্ত নেয়। এদিকে পুলিশ কমিশনার পরিতোষকে জানিয়ে দেয় এই কেসটা নিয়ে উপরের অনেক চাপ আছে দ্রুত সলভ করার জন্য। এদিকে পরিতোষের ড্রাইভার মাধব হঠাৎ ফোন করে জানায় তার স্ত্রী অনেক অসুস্থ হয়ে গেছে, তাই কয়েকদিন সে কাজে আসতে পারবে না। আপাতত প্রক্সি ড্রাইভার হিসাবে ভাস্করকে নিয়ে নেয় পরিতোষ। অনেকদিন পর আশ্রম থেকে বাড়িতে ফিরে নিজের স্ত্রী এবং কন্যার কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়ে সে। আপাতত সে সিদ্ধান্ত নেয় অফিসে না গিয়ে বাসাতে বসেই কেসটা নিয়ে কাজ করবে। পরিতোষের বাড়িতে ভাস্করের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় হয়। প্রিয়াঙ্কার সঙ্গে বলা কথা শুনে আমরা বুঝতে পারি ভাস্কর নিজেও জ্যোতিষশাস্ত্র নিয়ে বেশ জ্ঞান রাখে এবং বলা যায় সে নিজেও জ্যোতিষবিদ্যায় বেশ বিশ্বাসী। তো যাই হোক, প্রিয়াঙ্কার এক চাচা আছে যিনি অ্যাস্ট্রোলজির একজন প্রফেসর। তার কাছে তারা সবাই যায় পরামর্শের জন্য। 2 দফায় সিরিয়াল কিলার যাদেরকে হত্যা করেছে তাদের ডিটেলস নিয়ে যাওয়া হয়। তিনি সব দেখে বলেন খুনি রাশিচক্রের সিরিয়াল অনুযায়ী এক একজনকে মারছে, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা এভাবে সিরিয়ালি প্রতিটি রাশির একজন করে জ্যোতিষী বা রত্ন ব্যবসায়ীকে মারছে। তবে এক রাশির জ্যোতিষী তো অনেকেই থাকে, সেক্ষেত্রে খুনি জ্যোতিষশাস্ত্রের আরও গভীরে ঢুকে যাচ্ছে। সেই হিসাব করে দেখছে ওই রাশির কোন জ্যোতিষের উপর শনি বা রাহুর ভর সবচেয়ে বেশি। শনি মূলত কর্মফলের প্রতীক। ওই যে কারো সঙ্গে খারাপ হলে আমরা বলি না যে কপালে শনি আছে, সাধারণত অতীতে করা কোনো পাপ কাজের কর্মফল যখন ধেয়ে আসে তখন বলা হয় শনি গ্রহ ভর করেছে। তো পরিতোষ বুঝতে পারে খুনি র্যান্ডমলি হত্যা করছে না, বরঞ্চ সে জ্যোতিষ শাস্ত্র হিসাব করে দেখছে যে কার ভাগ্য এখন সবচেয়ে খারাপ এবং সে তাকেই হত্যা করছে। অর্থাৎ খুনির জ্যোতিষশাস্ত্রে পড়াশোনা আছে বলে ধরে নেওয়া যায়। শেষ যাকে হত্যা করা হয়েছিল সে ছিল তুলা রাশির, তার মানে হত্যাকারী এবার এর পরের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কাউকে হত্যা করবে। বৃশ্চিক রাশির যত জ্যোতিষী আছে তাদের মধ্যে 3 জনের এই মাসে ভাগ্যে শনি আছে বলে গণনা করে বলে দেয় প্রিয়াঙ্কার চাচা। এদের মধ্যে প্রথম 2 জনের এই সপ্তাহে এবং তৃতীয় জনের উপর শনি ভর করবে মাসের শেষ ভাগে। যেহেতু সিরিয়াল কিলার তার শিকার নির্ধারণ করে জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে, তাই পরিতোষ সিদ্ধান্ত নেয় যে আগে 2 জনের ভাগ্যে শনি আসবে তাদেরকেই সিকিউরিটির ব্যবস্থা করবে সে। এদের মধ্যে প্রথম জন ছিল নেহা ধাওয়ান নামের একজন ট্যারোট কার্ড রিডার, ওই যে যারা নিজেরা বা টিয়া পাখি দিয়ে র্যান্ডম কার্ড উঠিয়ে ভাগ্য গণনা করে। আরেকজন ছিল তরুণ ভট্ট নামের একজন হস্তরেখাবিদ। কিন্তু পুলিশ এই 2 জনের সিকিউরিটির ব্যবস্থা করলেও খুন হয়ে যায় তৃতীয় ব্যক্তিটি, যিনি একই সাথে জ্যোতিষী এবং পান্না নামের এক ধরনের পাথরের ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় সবাই অবাক হয়ে যায়, কারণ এই তৃতীয় ব্যক্তির উপরে শনি আসার কথা ছিল আগামী সপ্তাহে। তাহলে কেন তাকে খুন করা হলো? আর এখানে আমাদের সামনে হত্যাকারীর পরিচয় রিভিল করা হয়। পরিতোষের সেই পার্ট টাইম ড্রাইভার ভাস্করই হলো এই সিরিয়াল কিলার। তাহলে পরিতোষ যাকে দেখেছিল 2 বছর আগে সে কে? আর এই নতুন সিরিয়াল কিলার কেন এভাবে হত্যা করা শুরু করলো? এর উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 20 বছর পেছনে। ভাস্করের বাবা সঞ্জীব ছিলেন একজন পাথর বিক্রেতা। তার কাছ থেকে বিভিন্ন জ্যোতিষীরা রত্ন পাথর কিনে নিয়ে যেত। সে সময় জ্যোতিষ অ্যাসোসিয়েশনের নেতারা প্রায়ই ভণ্ডামি করে নকল পাথর তার কাছ থেকে নিয়ে ভক্তদের কাছে চড়া দামে বিক্রি করত। অর্থাৎ দামি দামি পাথরের টাকা নিয়ে মানুষদেরকে আংটি বানিয়ে দিত সস্তা পাথর দিয়ে। এ বিষয়টি ভাস্করের পাথর ব্যবসায়ী বাবা ধরে ফেলেছিল এবং পুলিশের কাছে জিডিও করেছিল। কিন্তু তখন জ্যোতিষ নেতারা তাদের বাসায় এসে অভিযোগ উঠিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করতে থাকে। ভাস্করের বাবা রাজি না হলে তারা সবার সামনে ভাস্করের মাকে ধর্ষণ করে হত্যা করে বস্তায় ভরে লাশ ফেলে দেয় এবং ভাস্করদের বাড়িঘর ব্যবসা সব দখল করে ফেলে। ভাস্করের বাবা পুলিশের কাছে গিয়েছিল অভিযোগ দিতে, কিন্তু দূর থেকে দেখতে পায় পুলিশ ঘুষ নিয়ে উল্টো তাকেই স্ত্রী হত্যার দায়ে জেলে ঢোকানোর পায়তারা করছে। ভাস্করের বাবা ভাস্করকে নিয়ে তখন পালিয়ে যায়। ভাস্কর বড় হবার পরে সে ভাস্করের সাথে সব শেয়ার করে। তারা বাপ বেটা মিলে সংকল্প করে মৃত্যুর আগ পর্যন্ত এই শহরের সব ভণ্ড জ্যোতিষ এবং রত্ন ব্যবসায়ীদের হত্যা করে ছাড়বে তারা। এরপর ভাস্কর জ্যোতির্বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে।
পঞ্জিকা দেখে দেখে সে বের করত কোন জ্যোতিষীর ভাগ্যের ওপর শনি ভর করেছে। জ্যোতিষীরা মানুষকে নানান পাথর দিত এই বলে যে এসব পাথর ব্যবহার করলে তাদের ভাগ্য থেকে শনির আসর কেটে যাবে। আর বেশিরভাগ সময়ই নকল পাথর দিয়ে হাতিয়ে নিত কারি কারি টাকা। এজন্যই তাদেরকে হত্যা করে মায়ের হত্যার প্রতিশোধের পাশাপাশি ভণ্ড ব্যবসায়ীদের শেষ করত তারা। কিন্তু ভাস্করের বাবার পায়ে যখন পরিতোষ গুলি করেছিল, এরপর থেকে সে পঙ্গু হয়ে পড়ে। এ কারণে 2 বছর পর ভাস্কর নিজেই নেমে পড়ে তাদের মিশনে। যাই হোক, ভাস্কর পুলিশের সাথে থাকায় পুলিশ যে প্রথম 2 জ্যোতিষীর জন্য সিকিউরিটির ব্যবস্থা করেছে সেটা সে জানত, তাই তৃতীয় ব্যক্তিকে হত্যা করে সে। খুনির এই প্যাটার্ন ব্রেক করা চমকে দেয় পরিতোষকে। সাধারণত ভাগ্যের উপর শনি গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে এতদিন খুনি হত্যাকাণ্ডগুলো করেছিল, কিন্তু এবার কী কারণে প্যাটার্ন ব্রেক হলো সেটা নিয়ে সে দুশ্চিন্তায় পড়ে যায়। আবার এতদিন হত্যাকারী হাতের আয়ুরেখা কেটে ক্ষান্ত হতো, এবার আয়ুরেখার সাথে ভিকটিমের একটা আংটি পরা আঙ্গুলও কেটে নিয়েছে সে। সেই আঙ্গুলে জ্যোতিষী শনির প্রভাব কাটানোর জন্য একটা পাথর পরে থাকতেন। শুধু আঙ্গুল কেটেই সে ক্ষান্ত হয়নি, একটা ফেক ফেসবুক প্রোফাইল থেকে সেই ছবিও ভাইরাল করে দিয়েছে। পুলিশ একটা সাইবার ক্যাফের খোঁজ পায় যেখান থেকে এই ছবি আপলোড করা হয়েছে, কিন্তু সেই সাইবার ক্যাফে ছিল প্রত্যন্ত একটা অঞ্চলে এবং সেখানকার মালিক কোনো ডকুমেন্টেশন করত না যে কে কে তার কম্পিউটার ব্যবহার করছে সেটার। এদিকে জ্যোতিষ অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্দোলন শুরু করার হুমকি দেয়। হত্যাকারীর পরবর্তী টার্গেট কে হতে পারে সেটা নিয়ে গবেষণা করতে পরিতোষ যায় প্রিয়াঙ্কার সেই চাচার বাড়িতে। প্রিয়াঙ্কার চাচা হঠাৎ ভাস্করের হাত দেখা শুরু করে। ভাস্করের অতীতের দুঃখ কষ্ট সম্পর্কে সে বলা শুরু করে। ভাস্কর একটু চিন্তিত হয়ে পড়ে এবং ভয় পেতে থাকে কোনোভাবে যদি জ্যোতিষী তার হাত দেখে বুঝে ফেলে যে সেই মানুষকে হত্যা করে যাচ্ছে, তাহলে তো সমস্যায় পড়ে যাবে সে। তাই দ্রুত সেই প্রসঙ্গ এড়ানোর জন্য চাচার ঘাড়ে মাসাজ করা শুরু করে। সিরিয়াল অনুযায়ী এবার ধনু রাশির কোনো জ্যোতিষীকে হত্যা করার কথা। ধনুর জাতির জ্যোতিষীদের তালিকা অনুযায়ী শনি আর রাহু গণনা করে 6 জনকে শর্টলিস্ট করে দেয় প্রিয়াঙ্কার চাচা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত পুলিশ কমিশনার সহ পুরো টিমকে ডেকে পাঠান। সে সময় তিনি একটা টক শোতে বিরোধী দলের এক নেতার সঙ্গে ঝগড়া বিবাদ করে যাচ্ছিলেন। টকশো শেষ হলে তিনি পরিতোষকে ডেকে কেসটা দ্রুত সলভ করতে বলেন। সম্ভব হলে আজকালের ভেতরেই কোনো একজন নিরপরাধকে ধরে তাকে সিরিয়াল কিলারের সহযোগী হিসাবে মিডিয়াতে প্রকাশ করে জেলে ভরে দিতে বলেন। এতে মিডিয়াকে একটু ঠান্ডা করা যাবে, কারণ মিডিয়া চায় ইমিডিয়েট রেজাল্ট। তারপর রেস্ট রুমে বসে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের নেতার সঙ্গে খোশ গল্প করতে থাকে। আসলে উপর দিয়ে তারা যতই গ্যাঞ্জাম দেখাক, ভেতরে তাদের মধ্যে খুবই সখ্যতা। তারা চায় এই গণ্ডগোলের মধ্যে পাথর ব্যবসায়ীদের কাছ থেকে একটা মোটা অঙ্কের সিকিউরিটি মানি হাতিয়ে নিতে। তাদের এই কথোপকথন জানালা দিয়ে মোবাইলে রেকর্ড করে নেয় ভাস্কর, আর তার সেই ফেক আইডি দিয়ে সেই ভিডিও ভাইরাল করে দেয় সে। মুহূর্তেই মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। এই ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় সেখানে উপস্থিত সবাই সিকিউরিটি চেক করা শুরু করে প্রত্যেকটা লোকের। দেখা যায় তাদের মধ্যে একমাত্র ভাস্করই সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়া এখানে ঢুকেছে, অন্য সবারই ব্যাকগ্রাউন্ড আগে থেকেই চেক করা আছে। তবে ভাস্কর সেদিন 2 দিনের ছুটি নিয়ে যায় তার বাবার চিকিৎসার কথা বলে। তখন থেকেই পরিতোষের সন্দেহ হওয়া শুরু করে ভাস্করের উপর। এদিকে মন্ত্রীদের কথোপকথনের সেই ভিডিওটি পুলিশের সাইবার টিম দেখতে পায় পরিতোষের সেই ড্রাইভার মাধবের মোবাইল থেকে আপলোড করা হয়েছে। সেই মোবাইলের লোকেশন ট্রেস করে পুলিশ একটা ধান খেতে মাধবের লাশ খুঁজে পায়। পরিতোষ সন্দেহ করে ভাস্কর মাধবকে সরিয়ে দিয়ে পার্ট টাইম ড্রাইভার হিসেবে কাজ নিয়েছে পুলিশের ভেতরের খবর জানানোর জন্য। তবে এই নিউজটা পুলিশ বাইরে ফ্লাশ করে না। তারা চাইছিল যাতে ভাস্কর এ ব্যাপারটা জানতে না পারে যে তারা মাধবের লাশ পেয়ে গেছে। এর মধ্যে জ্যোতিষ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমল শাস্ত্রীকে টয়লেটের ভেতরে ক্লিনারের ছদ্মবেশে ভাস্কর হত্যা করে, আর তারপর আয়ুরেখা কেটে দিয়ে দেয় তার সিগনেচার আর্ট। এই হত্যাকাণ্ডে আবার অবাক হয়ে যায় পরিতোষ, কারণ এবার ধনু রাশির একজন জ্যোতিষীকে হত্যা করার কথা ছিল। সেই হিসেবে তারা শর্টলিস্ট করা 6 জন জ্যোতিষীকে নিরাপত্তাও দিচ্ছিল। এই অমল শাস্ত্রী তো আর এই রাশির ছিল না, তাহলে তাকে কেন হত্যা করা হলো? কিন্তু তারা খোঁজ নিয়ে জানতে পারে অমল শাস্ত্রী যে জন্ম তারিখটা ব্যবহার করত বাইরে, সেটা তার আসল জন্ম তারিখ নয়, সেটা তার সার্টিফিকেটের জন্ম তারিখ। তার আসল জন্ম তারিখ অনুযায়ী সে ধনু রাশিরই জাতক ছিল। পরিতোষ বুঝতে পারে খুনি সবসময়ই পুলিশের থেকে এক স্টেপ এগিয়ে কাজ করছে।
আর একটা বড় ব্যাপার হলো, ভাস্কর তো সবসময় পুলিশের সাথেই ছিল। সে জানতো যে কোন 6 জন জ্যোতিষীকে নিরাপত্তা দেয়া হচ্ছে, তাই সে খুঁজে খুঁজে এই অমল শাস্ত্রীকে বের করে এনেছিল। তবে ভাস্কর তখনও বুঝতে পারেনি যে পরিতোষ তাকে সন্দেহ করছে। ছুটি শেষে সে চলে আসে এবং যোগদান করে কাজে। পরিতোষ এবার প্রিয়াঙ্কাকে দায়িত্ব দেয় ভাস্করকে ব্যস্ত রাখার জন্য। এই ফাঁকে সে ভাস্করের বাড়িতে গিয়ে গোপনে খুঁজে দেখবে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। ভাস্কর ছুটি থেকে আসলে প্রিয়াঙ্কা তাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, আর এই ফাঁকে পরিতোষ ঢুকে যায় ভাস্করের বাড়িতে। ঘুমন্ত অবস্থায় ভাস্করের বাবা সঞ্জীবকে দেখেই সব পরিষ্কার হয়ে যায় পরিতোষের। সে বুঝতে পারে ভাস্করের বাবাই সেই প্রথম সিরিয়াল কিলার যাকে সে গুলি করেছিল। সে বুঝতে পারে আগে খুনগুলো করত বাবা আর এখন করছে ছেলে। এর মধ্যে সেই সাইবার ক্যাফের মালিককে উঠিয়ে নিয়ে আসে পুলিশ। ইন্টারোগেশনের পর ভাস্করের ছবি দেখালে সে স্বীকার করে এই ভাস্কর তাকে টাকা দিয়েছিল সাইবার ক্যাফে ইউজ করে ছবি আপলোড করার তথ্য গোপন করার জন্য। তবে পরিতোষ কাউকেই অ্যারেস্ট করে না। সে চাইছিল ভাস্করকে হাতে নাতে গ্রেফতার করতে। তার বাবা খুন করত রত্ন পাথর ব্যবসায়ীদের, আর সে খুন করে জ্যোতিষীদের, কিন্তু কোনো সলিড প্রমাণ এখনো তাদের হাতে আসেনি। ধনু রাশির পরে আসে মকর রাশি। প্রিয়াঙ্কার চাচার কাছে আবার মকর রাশির জ্যোতিষীদের লিস্ট নিয়ে যায় পরিতোষ। তবে এবার আর ভাস্করকে সাথে রাখে না। তারা একটা ইন্টারেস্টিং তথ্য পায়। স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ নিজেই ছিলেন একজন অ্যাস্ট্রোলজির ছাত্র, তবে পড়াশোনা শেষ করে জ্যোতিষী না হয়ে তিনি রাজনীতিতে নেমে গোপনে রত্ন পাথরের ব্যবসা করতেন, আর সেও ছিল মকর রাশির জাতক। পরিতোষ এবার ভাস্করকে ধরার জন্য ফাঁদ পাতে। সে ভাস্করকে শুনিয়ে শুনিয়ে প্রিয়াঙ্কাকে একদিন বলে পাথর ব্যবসায়ের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও জড়িত, আর তিনি প্রায়ই নিজের বিকৃত মনোকামনা পূরণ করার জন্য শহরের একটা হোটেলে হিজড়া এসকর্ট ডেকে আনেন। এমনকি মন্ত্রী সপ্তাহের কোন বারে কোন হোটেলের কত নাম্বার রুমে এসকর্ট ডেকে আনেন সেটাও ভাস্করকে শুনিয়ে তিনি বলেন। ভাস্কর বুঝতে পারে মন্ত্রী যেখানে নিজেই নকল রত্ন পাথর ব্যবসায়ীদের প্রশ্রয় দিচ্ছেন, সেখানে শহর থেকে ভণ্ড জ্যোতিষীদের তাড়াবে কে। সে সিদ্ধান্ত নেয় মন্ত্রীকে তার শেষ করতেই হবে। তবে ভাস্কর পরিতোষের ফাঁদে পা দেয় না। সে অন্য একজন এসকর্টকে সেই হোটেল রুমে পাঠায়। পুলিশ সেখানে রেডি হয়েছিল, কিন্তু তারা যখন দেখে ভাস্কর নিজে না এসে আরেকজন হিজড়াকে পাঠিয়েছে, তারা বুঝতে পারে ভাস্কর তাদের প্ল্যান ধরে ফেলেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভাস্কর এসকর্টকে হোটেলে পাঠিয়ে কিন্তু বসে থাকে না। সে বুঝতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে মারার পর তার পালিয়ে বেঁচে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই সে মিশনে নামার আগে নিজের পঙ্গু পিতাকে বিষ খাইয়ে মেরে ফেলে। এমনিতেও তার বাবা পৃথিবীতে আর বেশি দিন বাঁচতেন না। তার উপর যদি পুলিশ তাকে না পেয়ে তার বাবাকে ধরত, তাহলে উঠিয়ে নিয়ে প্রচুর টর্চার করত। তাই বুকে পাথর চেপে সে নিজের পিতাকে বিষ খাইয়ে দেয়। এরপর নিজে হিজড়া সেজে চলে যায় মন্ত্রীর বাড়িতে। মন্ত্রী তাকে দেখে আগ পিছ না ভেবেই রুমে ঢুকিয়ে নেয়, আর ভাস্কর সেখানে গিয়েই মন্ত্রীকে হত্যা করে তার আয়ু রেখা কেটে দেয়। এদিকে হোটেলে ধোঁকা খাবার পর পরিতোষ দ্রুত মন্ত্রীর সিকিউরিটিকে ফোনে অ্যালার্ট করে দেয়, কিন্তু তার আগেই কাজ শেষ করে ফেলেছে ভাস্কর। মন্ত্রীর সিকিউরিটির কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে সে পালিয়েই যাচ্ছিল, কিন্তু তখনই তার পথ আগলে দাঁড়ায় পরিতোষ আর প্রিয়াঙ্কা। পরিতোষ তাকে বোঝায় ভাস্করের উচিত এখন আত্মসমর্পণ করা, কিন্তু ভাস্কর মনে করে না যে সে কোনো অপরাধ করেছে। ভাগ্য মানুষের আদিমতম বিশ্বাসের একটি ভিত্তি। যারা এই ভাগ্যকে নিয়ন্ত্রণ করার কথা বলে নকল পাথর বিক্রি করে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে কোটি কোটি টাকা কামাচ্ছে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে বুঝতে পারে পুলিশের হাত থেকে পালানো এখন অসম্ভব। সে প্রতিজ্ঞা করেছিল যতদিন বেঁচে থাকবে ততদিন ভণ্ড জ্যোতিষীদের হত্যা করে যাবে। তাই পুলিশের হাতে ধরা দেওয়ার চেয়ে নিজের আয়ুরেখা সহ হাতের রগ কেটে আত্মাহুতি দেয়াই তার কাছে শ্রেয় মনে হয়েছিল। তাই ভাস্করের মারা যাওয়ার মধ্য দিয়েই শেষ হয় আয়ুরেখা সিনেমাটি। ভাগ্য নয়, কর্মই মানুষের প্রকৃত আয়ুরেখা নির্ধারণ করে, এবং এটাই ছিল আয়ুরেখা সিনেমার শিক্ষা। অর্থাৎ কেউই অন্যের ভাগ্য নির্ধারণ করতে পারে না। যারা মানুষের বিশ্বাস, ধর্ম বা অন্ধভক্তিকে পুঁজি করে প্রতারণা করে, তারা যতই লুকোচুরি করুক, একদিন না একদিন কর্মফলের বিচার তাদেরকেই ছুঁয়ে ফেলবে। প্রিয় দর্শক, এই আয়ুরেখা কাটার ঘটনা দেখে আমার নুহা সুমায়ুনের দ্বিতীয় সিরিজের ভাগ্য ভালো এপিসোডটার কথা মনে পড়ে গেল, যেখানে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি সেই সিরিজে নিজের হাতের রেখা কেটে বদলে দিত নিজের ভাগ্য।
সেই সিরিজটি কিন্তু আমাদের চ্যানেলে এক্সপ্লেইন করা আছে। আপনারা চাইলে কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। সিনেমার শেষে আমরা দেখি ভাস্কর নিজের হাতে নিজের আয়ুরেখা কেটে ফেলে। যে অন্যদের ভাগ্যের রেখা কেটে দিত, সে শেষমেশ নিজের ভাগ্য নিজেই শেষ করে দিল। একটা প্রতীকী বার্তা এখানে লুকিয়ে আছে। সেটা হলো মানুষের আয়ুরেখা তার হাতে নয়, বরঞ্চ তার কর্মের ভেতরেই লুকিয়ে থাকে। যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে তাদের জন্যই এই গল্প এক কঠিন সতর্কবার্তা। কারণ সবকিছুর চেয়ে বড় সত্য হলো মানবতার নীতি এবং মানুষের কর্মফল। ভণ্ড জ্যোতিষ বা প্রতারকদের মতো মানুষ হয়তো কিছুদিন টিকে থাকতে পারে, কিন্তু শেষমেশ সত্যের ছুরি তাদের মুখোশ কেটে দেয়, ঠিক যেমন কেটেছিল এই সিনেমাতে তাদের আয়ুরেখা। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আয়ুরেখা সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও কেমন লাগলো সেটা দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন। সেজন্য আপনাদেরকে ফলো করতে হবে ফেসবুকের আর ফর রিভিউ বাংলা পেজটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।